তো এই একটা বইতে তোমাকে যে আমি প্যাসেজটা ধরে ধরে পড়ালাম, প্যাসেজের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো দেখালাম, তোমার পুরো সেন্টেন্সের বাংলা অনুবাদ দেখালাম। এরপর দেখো তোমাকে আমি এই মডেল কোয়েশ্চেনগুলো, এই যে মডেল কোয়েশ্চেনগুলো আছে, তোমাদের তো এসএসসি পরীক্ষা মডেল কোয়েশ্চেন আসে, আর যারা অ্যাডমিশন দিবা, অ্যাডমিশন পরীক্ষার্থীদের কি আসে, তোমাদের ওই মেইন বইয়ের এই যে এক্সারসাইজ পার্ট, একটু আগে দেখালাম যে এক্সারসাইজ পার্ট তোমাদের বইতে কিন্তু ওইভাবে অ্যান্সার দেওয়া নাই। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইংলিশ টেক্সট বুক তালাশের আরেকটি ক্লাসে হাজির হয়েছি। তোমরা জানো যে আমরা ইংলিশ টেক্সট বুকের প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা লেসনের, প্রত্যেকটা সেন্টেন্সের, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা অর্থ, পার্টস অফ স্পিচ এবং পুরো সেন্টেন্সের বাংলা অনুবাদ শিখছি। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এই ক্লাসগুলো রেগুলার করছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের ইংলিশ টেক্সট বুক নিয়ে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা পারবেই, কারণ তোমাদের যে ইংলিশ টেক্সট বই রয়েছে বা ইংলিশ ফর টুডে বইটি রয়েছে, এটা একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা শেষ করছো। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইউনিট 2 এর লেসন 3 যেটা হচ্ছে আর্ট, এইটা আমরা আলোচনা করব এবং এই যে টেক্সট রয়েছে এই টেক্সট একবারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। সো এখানে দেখো তোমরা বইটা খুললেই দেখবা ইউনিট 2 লেসন 3। সো তোমাদের কাছে অবশ্যই এই বইটা থাকতে হবে, কারণ এই বইটা থাকলে তোমরা একবারে আমি যা পড়াচ্ছি এগুলো সব পেয়ে যাবো। মানে হচ্ছে আমি পড়াবো, তোমরা হচ্ছে বইটা তাকাবা, দেখবা যে তোমার এমনি পড়া শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা শুরু করে দেই আমাদের পড়া। দেখো এই টেক্সটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের এইচএসসির জন্য। আর যারা অ্যাডমিশনের সিকার রয়েছে, তোমাদের অ্যাডমিশনে যেভাবে প্রশ্ন হয় সেভাবেই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবা। সো আসো আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে এখন পড়ার চেষ্টা করব। দেখো কি বলা আছে, আমরা যদি একটু খেয়াল করি, বলা আছে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড। তো এখানে দেখো আর্ট হচ্ছে নাউন, তাই না? আর্ট হচ্ছে কি, আমরা জানি নাউন, এর অর্থ হচ্ছে শিল্প, এর অর্থ হচ্ছে কি শিল্প। ইজ হচ্ছে কি ভার্ব, জেনারেলি হচ্ছে কি অ্যাডভার্ব, আর আন্ডারস্টুড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো তোমাদেরকে একটু আমি বলে দিতে চাই যে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বি ভার্ব, এবং এই বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করে। সো এরকম যদি আমরা দেখি এই লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব আছে, এরপরে আমরা অ্যাডভার্ব বসাই, এরপরে অ্যাডজেক্টিভ বসাই। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেলি হচ্ছে অ্যাডভার্ব আর আন্ডারস্টুড হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এরপর দেখো অ্যাজ এই ওয়ার্ডটা আমরা অনেকেই জানি না। অ্যাজ হচ্ছে কি, অ্যাজ হচ্ছে প্রেপোজিশন, অ্যাজ হচ্ছে কি প্রেপোজিশন। অ্যান হচ্ছে আর্টিকেল, অ্যাজ অর্থ হচ্ছে হিসেবে, অ্যান হচ্ছে একটি। এক্সপ্রেশন হচ্ছে নাউন, অভিব্যক্তি। দেখো অভিব্যক্তি। অফ হচ্ছে প্রেপোজিশন, হিউম্যান হচ্ছে নাউন। এরপরে দেখো ইমাজিনেশন হচ্ছে কি নাউন। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যখন একাধিক নাউন বা দুইটা নাউন একসাথে বসে, দেখো হিউম্যান আমরা জানি নাউন, আবার আমরা এটাও জানি যে ইমাজিনেশন TION থাকলে কি হয়, নাউন হয়। TION থাকলে কি হয়, নাউন হয়। তাহলে হিউম্যান নাউন, ইমাজিনেশন নাউন, দুইটা নাউন যখন একসাথে বসবে, আগেরটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তার মানে আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে যখন দুইটা নাউন একসাথে বসে, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এটা কি বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্ড হচ্ছে কি কনজাংশন, অ্যান্ড হচ্ছে কি কনজাংশন। আমি আগে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের পার্টস অফ স্পিচ শিখাচ্ছি, এরপরে তোমাদেরকে পুরো লাইনটা বাংলা অনুবাদ শেখাবো। আসো দেখো কি বলেছে, ক্রিয়েটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, TIV থাকলে আমরা অ্যাডজেক্টিভ ধরি। এরপর স্কিল হচ্ছে কি নাউন, ক্রিয়েটিভ হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ অর্থ কি সৃজনশীল। স্কিলস হচ্ছে কি দক্ষতা, এরপর দেখো ইন প্রিপোজিশন আমরা জানি, তারপর হচ্ছে এ আর্টিকেল, রেঞ্জ হচ্ছে কি পরিসর। তার মানে হচ্ছে এইখানে দেখো, এইখানে আমরা যদি দেখি অর্থগুলো যারা পারি না, অর্থগুলো সাথে সাথে পড়ে ফেলি। রেঞ্জ হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে পরিসর। তারপরে দেখো অ্যাক্টিভিটিস হচ্ছে কি কার্যকলাপ। তারপরে দেখো ইনক্লুডিং হচ্ছে প্রেপোজিশন বা পার্টিসিপল হিসেবে আমরা ইউজ করে থাকি, এটার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, পেইন্টিং নাউন বা জিরান্ট, চিত্রাঙ্কন ড্রয়িং নাউন বা জিরান্ট, ড্র থেকে ড্রয়িং, পেইন্ট থেকে পেইন্টিং। ঠিক আছে, তারপর দেখি স্কাল্পচার, এটা হচ্ছে কি নাউন, এই যে ভাস্কর্য। তাহলে দেখো পেইন্টিং হচ্ছে চিত্রাঙ্কন, তারপর হচ্ছে ড্রয়িং হচ্ছে কি অঙ্কন, এরপরে স্কাল্পচার হচ্ছে ভাস্কর্য। অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর্কিটেকচার হচ্ছে কি নাউন, স্থাপত্য।
তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন তুমি অর্থ জানবে এবং এদের পার্টস অফ স্পিচ জানবা, তাহলে দেখবা যে তোমার কাছে ইংরেজিটা খুব ইজি মনে হবে। ওকে, আচ্ছা এবার আসো কি বলেছে। শিল্পকে সাধারণত বা সাধারণভাবে মানুষের কল্পনা ও সৃজনশীল দক্ষতার একটি অভিব্যক্তি হিসেবে বোঝা হয়, যা চিত্রাঙ্কন, অঙ্কন, ভাস্কর্য ও স্থাপত্য বিভিন্ন কার্যকলাপের পরিসরে প্রকাশ পায়। ওকে, সো আমরা এইখানে এই সেন্টেন্সে শিল্প কি, হোয়াট ইজ আর্ট, সেটা আমরা বুঝতে পারলাম। এখন আসো কি বলেছে, দ্য এইম অফ আর্ট মানে হচ্ছে এই শিল্পের যে উদ্দেশ্য, শিল্পের যে কি উদ্দেশ্য, এটা আমরা খেয়াল করে দেখব। সো দ্য এইম হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে দেখো এইম এটা হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। এরপরে দেখো আর্ট হচ্ছে শিল্প, ইজ টু ইভোক, এই দেখো এখানে দেখো টু ইভোক এটা হচ্ছে কি ইনফিনিটিভ, টু ইভোক টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে উদ্রেক করা, ঠিক আছে, উস্কানি দেওয়া, ঠিক আছে। তারপরে দেখো ফিলিংস হচ্ছে নাউন বা অনুভূতি, অ্যান্ড হচ্ছে কনজাংশন, ইমোশন হচ্ছে কি নাউন, ইমোশনস হচ্ছে কি নাউন, এটা হচ্ছে আবেগ, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আর তারপর বলছে কনসিডার্ড, এই যে আর কনসিডার্ড এটা হচ্ছে প্যাসিভ মুড, বিবেচিত হয়, ঠিক আছে, এটা প্যাসিভ মুড এবং এটা হচ্ছে কি বিবেচিত হয়। সো খেয়াল করে দেখো কি বলেছে, এইখানে বলেছে কনসিডার্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, বিবেচিত হওয়া। অ্যাস্থেটিক নান্দনিক, আমরা বলি না জিনিসটা খুব অ্যাস্থেটিক অর্থ কি নান্দনিক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ কনসার্ন, দেখো এখানে দেখো আর কনসিডার্ড এটা প্যাসিভ মুডে, হ্যাঁ, ইজ এম আর অথবা বি ভার্ব এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আবার দেখো ঠিক তেমনি ইজের পরে কনসার্ন এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই না? সো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এরকম এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটাকে আমরা প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে যাব। তো এখানে বলেছে যে অ্যাস্থেটিক নান্দনিক, দ্যাট ইজ কনসার্ন যেটা সংশ্লিষ্ট, যেটা কি সংশ্লিষ্ট, যে আমরা বলি না কনসার্ন পিপল সংশ্লিষ্ট মানুষ। তো এখানে খেয়াল করে দেখো যেটা সংশ্লিষ্ট উইথ প্রিপোজিশন বিউটি সৌন্দর্যের সাথে। দেখো আমি যেগুলো যে উইথ প্রিপোজিশন এগুলো বারবার রিপিট করছি না, কারণ হচ্ছে তোমাদের এগুলো জানা। এরপর দেখো বাট অ্যান্ড বাট অর ইয়েট এগুলো হচ্ছে কনজাংশন, বাট হচ্ছে কি কিন্তু, আর্ট হচ্ছে শিল্প, অলসো হচ্ছে অ্যাডভার্ব, ক্যানের পরে বি মানে ক্যানের পরে ভার্বের বেস ফর্ম, ক্যান কুড মে মাইট এগুলো হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে দেখো ক্যান বি হতে পারে, তারপর দেখো এ আর্টিকেল, ফর্ম হচ্ছে রূপ বা ধরন, ফর্ম হচ্ছে নাউন, এটা হচ্ছে রূপ বা ধরন, অফ সোশ্যাল অ্যাডজেক্টিভ সামাজিক, তারপর দেখো কমেন্টারি এটা হচ্ছে মন্তব্য বা ব্যাখ্যা। তার মানে এই যে শিল্পের উদ্দেশ্যটা কি এটা নিয়ে বলা হয়েছে, যে শিল্পের লক্ষ্য বা উদ্দেশ্য হলো এমন অনুভূতি ও আবেগ উদ্রেক করা যা নান্দনিক হিসেবে বিবেচিত হয়। মানে ধরো শিল্প মানুষের কিছু আর্ট বা আর্টিস্টিক ওয়ার্ক দেখলে তোমার কাছে কি মনে হয়, ইস রে, মানে তোমার ফিলিংস জাগ্রত হয়, এটা অনেক সুন্দর, এটা যদি মানে চোখের মানে সৌন্দর্য মনে হয়। সো এখানে এটাই বলেছে যে অনুভূতি ও আবেগকে উদ্রেক করে যা নান্দনিক হিসেবে বিবেচিত, মানে এটা তোমার খারাপ লাগবে না, এটা তোমার দুর্গন্ধের মতো লাগবে না অথবা খারাপ কোনো ফিলিংস তোমাকে দিবে না, অবশ্যই সেটা কি নান্দনিক হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত। ওই যে বললাম সৌন্দর্য মানে তোমার চোখের ইশারায় মনে হবে যে উফ এত সুন্দর লাগতেছে, সৌন্দর্যের সাথে এটা রিলেটেড। তবে শিল্প সামাজিক মন্তব্যের একটি রূপও হতে পারে এবং এই শিল্পটা হচ্ছে সামাজিক মন্তব্য। তুমি ধরো কোনো একটা জিনিস কারো ভালো লাগলো, তুমি জিনিসটা খুব সুন্দর, মানে একটা মন্তব্য ব্যাখ্যা এগুলো আমরা করে থাকি। সো এখানে এই শিল্পের উদ্দেশ্যটা দিয়ে আমরা যেটা বুঝলাম যে শিল্প আসলে সৌন্দর্যকে প্রকাশ করে, এটা অনুভূতিকে আবেগকে আরও বেশি উস্কানি দেয়, মানে হচ্ছে উদ্রেক করে। এবার আসো আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সে কি বলা আছে দেখো, পরের সেন্টেন্স দেখো কি বলা আছে, যে আ পেইন্টিং অফ সানসেট, আর্টিকেল, পেইন্টিং হচ্ছে নাউন, একটু আগে আমরা দেখলাম চিত্র, তারপর দেখো সানসেট এটা নাউন সূর্যাস্ত, এরপর দেখো ওভার দেখো ওভার মানে উপর দিয়ে, আমরা জানি ওভার হচ্ছে প্রিপোজিশন, এরপর দেখো দা হচ্ছে আর্টিকেল, সি, তা এটা এমনভাবে বোঝাচ্ছে যে আ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি, তার মানে দেখো সাগরের উপর সূর্যাস্তের একটা চিত্র। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে জাস্ট এইটা একটু দেখাই, আমার বাসায় যেহেতু আছে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বুঝাচ্ছি। এই যে দেখো এইখানে জাস্ট এইটা তোমাদের ভালো লাগছে, বলো তো ভালো লাগছে কিনা? সো এখানে ধরো এরকম একটা পেইন্টিং আছে অফ সানসেট ওভার দ্য সি, মানে হচ্ছে সাগরের উপর সূর্যাস্তের একটা চিত্র। হ্যাঁ, এটা তোমার কাছে অবশ্যই কি লাগবে, ভালো লাগবে না?
যে এখানে বলছে গ্লোরিফাইজ, মহিমান্বিত করা, ঠিক আছে, গ্লোরিফাইজ এটা হচ্ছে ভার্ব, মহিমান্বিত করে। নেচার প্রকৃতিকে, মানে প্রকৃতিকে আরও বেশি সৌন্দর্য মণ্ডিত করে তোলে বা আরও মহিমান্বিত করে। সো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে এরকম কিছু শিল্প বা আর্ট ওয়ার্ক দেখে তোমার আসলে দৃষ্টিনন্দিত মনে হবে, তাই না? সো এখানে বলেছে নেচার এটা প্রকৃতিকে কি করে, গ্লোরিফাই করে। এরপর বলেছে বাট কিন্তু কনজাংশন ওয়ান দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন, দ্যাট শোজ যেটা প্রদর্শন করে আ ওয়ার, ঠিক আছে, ওয়ার হচ্ছে কি যুদ্ধ, রেভেজড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এর অর্থ হচ্ছে বিপর্যস্ত, ঠিক আছে। যেমন ধরো তুমি এরকম একটা ছবি দেখলা, যেমন এই ছবিটা দেখে তোমার ভালো লাগতে পারে, কিন্তু এমন কিছু ছবি আছে যেমন রেভেজড বিপর্যস্ত, টাউন শহর। ধরো তুমি একটা কোনো ছবি দেখলা, যেই ছবিতে দেখবা যে ধরো আমরা যদি একটু উদাহরণ দিই, ফিলিস্তিনের কোনো একটা ছবি অথবা কোনো একটা ভিডিও তোমার কাছে যখন ভেসে আসে, তোমার কি ভালো লাগে? দেখো যে ফিলিস্তিনে বিপর্যস্ত মানুষ, বিপর্যস্ত ঘর বাড়ি সব কিছু। সো এরকম কিছু জিনিস দেখলেই দেখো টাউন ক্যান কনভে এটা প্রকাশ করে আ সেন্স একটা অনুভূতি অফ অ্যাঙ্গুইশ যন্ত্রণা বা কষ্টের। তোমার যেরকম ধরো এই ছবিটা দেখে ভালো লাগছে, এই যে এই ছবিটা দেখে তোমার ভালো লাগছে ধরো, কিন্তু এরকমই যদি আমি বুঝাই যে এখানে যদি ফিলিস্তিনিতে এই যে মানুষের ঘর বাড়ি, মানুষের থাকার জায়গা থেকে শুরু করে হাঁটার জায়গা, যে কোনো জায়গা যখন এভাবে বিপর্যস্ত সব হামলা করে ধ্বংস করা হয়, তখন তোমার কি ওই ছবি দেখে ভালো লাগে না? তার মানে এই বিষয়টা কি বোঝাচ্ছে যে এই যে আর্ট ওয়ার্কটা এটা তোমার মধ্যে হাসি খুশি নিয়ে আসতে পারে, আবার তোমার মধ্যে যন্ত্রণা বা কষ্ট নিয়ে আসতে পারে, ঠিক আছে। এটাই এই লাইনে বোঝানো হয়েছে। এরপর দেখো কি বলেছে, আমরা যদি পরের সেন্টেন্সে যাই, এরপর দেখো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট। দেখো থ্রু আউট হচ্ছে প্রিপোজিশন, মানে পুরোটা জুড়ে, কি দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব জুড়ে, তাহলে হচ্ছে দা হচ্ছে আর্টিকেল, ওয়ার্ল্ড হচ্ছে নাউন। এবার দেখো পিপল হচ্ছে মানুষ, অ্যাপ্রিসিয়েট হচ্ছে কি ভার্ব, প্রশংসা করা। তাহলে খেয়াল করে দেখো এখানে পিপল, তারপর দেখো অ্যাপ্রিসিয়েট প্রশংসা করে বা মূল্যায়ন করে কাকে, আর্টকে, ফর ইটস পাওয়ার টু অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ। তো এই আর্টকে কেন পুরো বিশ্বের মানুষ মূল্যায়ন করে, কেন মানুষ প্রশংসা করে? ফর কারণ, ইটস দেখো পাওয়ার টু এফেক্ট এটার যে শক্তি, এটার যে ক্ষমতা, টু এফেক্ট প্রভাবিত করা, ইনফিনিটিভ ভার্ব টু প্লাস ভার্বের বেস ফ্রম, প্রভাবিত করা, দেম তাদেরকে, মানে এই যে মানুষদেরকে কি করে, প্রভাবিত করে, ইন ক্রিয়েটিভ ওয়েজ কিভাবে, সৃজনশীল উপায়ে। তার মানে হচ্ছে এই যে বিশ্বজুড়ে শিল্পের যে প্রশংসা এটা কেন হয়, এটা হচ্ছে সৃজনশীল উপায়ে, মানে হচ্ছে এই আর্ট সৃজনশীল উপায়ে মানুষকে কি করে, প্রভাবিত করে। এরপরে খেয়াল করে দেখো অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেইড, যে অ্যাজ যেমন, দ্য ফেমাস হচ্ছে বিখ্যাত, এই বিখ্যাত হচ্ছে অ্যাডজেক্টিভ, পেইন্টার চিত্রশিল্পী, পাবলো পিকাসো প্রপার নাউন, আমরা জানি কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। তো পাবলো পিকাসো সেইড বলেছিলেন, কি বলেছিলেন, দ্য পারপাস হচ্ছে কি, পারপাস হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে, এটা একটা নাউন, অফ আর্ট যে শিল্পের যে উদ্দেশ্য, ইজ দেখো এখানে কি বলেছে, এটা হলো কি হলো, ওয়াশিং ধুয়ে ফেলা, আমরা ওয়াশ থেকে ওয়াশিং, এটা ভার্ব প্লাস আইএনজি, ধুয়ে ফেলা, দ্য ডাস্ট ধুলো, অফ ডেইলি লাইফ যে আমাদের জীবনে যে ধুলাবালিগুলো আছে, যে মানে এটা আসলে ধুলাবালি তো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সো এখানে বলেছে আমাদের জীবনের বা দৈনন্দিন জীবনের যে ধুলাবালিগুলো আছে সেগুলো সরিয়ে ফেলা, অফ আওয়ার সোলস আমাদের আত্মার যে ধুলোবালি আছে, এই আত্মার ধুলোবালি বা ধুলোগুলো আমাদের আত্মা থেকে ধুয়ে ফেলে কে, সেটা হচ্ছে আর্ট। তারপর বলেছে আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ আ লং হিস্ট্রি। তাই দেখো আর্ট হচ্ছে নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কান্ট্রি হচ্ছে নাউন, হ্যাজ হচ্ছে ভার্ব, হচ্ছে আর্টিকেল, লং হচ্ছে অ্যাডজেক্টিভ, হিস্ট্রি হচ্ছে কি নাউন। তার মানে এখানে বলেছে দেখো আমাদের দেশে শিল্পের রয়েছে দীর্ঘ ইতিহাস। সো আশা করি তোমরা এই লাইনটার অর্থ বুঝতে পেরেছ। দেখো এইভাবে যদি তুমি পড়ো, এবং আমি আমার এই বইয়ের যারা এই বইটা নিয়েছো আমি তোমাদেরকে বলবো, আমি আমার বইটা আমি সুনাম করব না, যে বাংলাদেশে আমি প্রথম যে ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা ওয়ার্ডকে এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি, যাতে করে তোমাদের সুবিধা হয়, তোমরা যেন আগে থেকেই গ্রামার সম্পর্কে ভালো ধারণা রাখো, তোমাদের জন্য আগে থেকেই তোমরা মেমোরাইজিং যে কোনটার অর্থ কী, দেখো একবারে ধরে ধরে যখন তুমি পড়বা তোমার আসলে কেমন লাগবে তুমি নিজেই বলো। আমার বিশ্বাস যদি এইভাবে কেউ পড়ে থাকো তোমাদের আর কিচ্ছু লাগবে না। আর এখানে দেখো আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু আছে, রিঅ্যারেঞ্জ আছে, রাইটিং পার্ট আছে, রাইটিং পার্টের টেকনিক আছে। সো যাদের কাছে আছে তারা নিয়েছে, যারা রকমারি থেকে নিয়েছো, যারা এডুকেশন থেকে নিয়েছো, আমার বিশ্বাস যে তোমাদের অবশ্যই
যদি পড়ে থাকো তোমাদের অবশ্যই পজিটিভ একটা রিভিউ দেওয়া উচিত, কারণ এটা প্রথম, আর কেউ করে নাই, হয়তো অনেকে করবে, বাট এইটাই আমি তোমাদের বলি যে এইটা যদি কেউ করে থাকে তোমরা জেনে রাখবা যে মহসিন স্যার এটা করেছে, ঠিক আছে? ওকে, সো আমরা আশা করি এই লাইনটা বুঝেছি। এইবার আসো কি বলেছে, ইট হ্যাজ বিন প্র্যাকটিস। এই যে দেখো ইট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই যে হ্যাজ বিন V3, আমরা জানি হ্যাভ হ্যাজ এরপরে যদি বিন ইউজ করি আমরা, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করি, তাহলে হ্যাভ হ্যাজ এরপরে বিন এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আমরা ইউজ করি তখন সেটা প্যাসিভ মুডে হয়। তাহলে দেখো ইট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই যে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, ইট হচ্ছে এটি, তারপর হচ্ছে এটা চর্চা হয়ে আছে, অনুশীলন হয়ে আছে, আসছে ইন হাউসহোল্ডস, ইন হাউসহোল্ড পরিবার সমূহ বা গৃহস্থালিতে, ইন দ্য ফর্ম অফ পটারি মৃৎশিল্পে। দেখবা যে আমাদের, আমি জানি না তোমাদের বাসায় আছে কিনা, দেখবা যে এরকম মাটির হাঁড়ি, ঠিক আছে, মাটির থালি অথবা বাসন কোসন, তারপর হচ্ছে মাটির গ্লাস, ঠিক আছে, অনেক কাছে আছে, সেগুলো হাউস হোল্ডে এগুলো মৃৎশিল্প হিসেবে আছে। তারপর দেখো নকশি কাঁথা, দেখবা নকশি কাঁথা এটা আর্টের মধ্যে পড়ে। অর এমব্রয়ডারিড, দেখবা যে এমব্রয়েড কুইল্ট, অনেকে এমব্রয়ডারি করে, নকশি কাঁথা আছে, আবার এমব্রয়ডারি খাতা আছে। তারপরে দেখো এখানে আলপনা। সো এই যে আমাদের দেশে কাঁথা আগে অনেক বেশি সেলানো হইতো, এখন তো অনেক বিভিন্ন কমফোর্টার চলে আসছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র চলে আসছে। তো এই নকশি কাঁথা, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো সূচিকর্ম করা যে বা এমব্রয়ডারি করা যে কাঁথাগুলো আছে সেগুলোর কথা বলেছে। তারপরে দেখো আলপনা, এরপরে বলেছে অ্যান্ড ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট হচ্ছে জটিল, যেটাকে আমরা বলি সফিস্টিকেটেড, যেটাকে কি বলা হয় সফিস্টিকেটেড। তারপরে দেখো মোস্টলি অধিকাংশই, ফ্লোরাল ফুলেল, ঠিক আছে, ডিজাইনস নকশা করা, মানে এগুলো ফুলের ডিজাইন করা, ঠিক আছে। তারপর রাইস পেস্ট চালের গুঁড়া মিশ্রণ, তারপর হচ্ছে ডান অন ক্লে কাদামাটিতে, ইয়ার্স উঠানে, ঠিক আছে। তারপরে বলেছে শখের হাড়ি, অর পেইন্টেড আর্ট দেন পটস, মানে মাটির পাত্র যেটাকে বলি আমরা, ঠিক আছে। অ্যান্ড দেয়ার লিডস ঢাকনা। সো এই যে এইখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে এই যে আমরা আর্ট দেখতে পাই এবং গৃহস্থালিতে যেই আর্টগুলো আমরা দেখতে পাই সেগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে। সো এখানে প্রত্যেকটা ওয়ার্ডে দেখো পার্টসিপিস প্লাস অর্থ দেওয়া আছে। এখন আমরা বাংলা অনুবাদটা দেখব। এটা গৃহস্থালিতে, মানে এটা গৃহস্থালিতে চর্চা হয়ে আসছে কিভাবে, এটা হচ্ছে ওই যে আমাদের পোটারি, মাটির যে মৃৎশিল্প, ঠিক আছে, মাটির যে শিল্প, তারপর হচ্ছে নকশি কাঁথায়, তারপর হচ্ছে এমব্রয়ডারি কাঁথা, তারপর হচ্ছে নকশি কাঁথার সাথে সাথে দেখো এই যে দুইটা কিন্তু আলাদা, নকশি কাঁথা এবং এমব্রয়ডারি কাঁথা দুইটা কিন্তু আলাদা। তারপর হচ্ছে আলপনা এবং জটিল বা অধিকাংশ ফুলের এবং ছোট ছোট করে, মানে এমন ছোট ছোট করে গুটি গুটি করে নকশা করে, এটা খুব কঠিন। ছোট এই যে চালের মিশ্রণ বা চালের গুঁড়ার মানে হচ্ছে কি ছোট ছোট করে যেই নকশাটা সেটা। তারপর হচ্ছে যা কাদা মাটির উঠানে করা হয় এবং শখের হাড়ি বা রং করা মাটির পাত্র তাদের ঢাকনায়। আগের কালে এরকম হয়তো, আমি দেখেছিলাম একবার ছোট যখন ছিলাম তখন দেখেছি আমাদের চাচিরা, হ্যাঁ, মারা হচ্ছে বসে বসে কাঁথা সেলাই করতেছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে যদিও হারিয়ে যাচ্ছে, বাট এখানে আমরা দেখি হাউস হোল্ডের মধ্যে যে উদাহরণগুলো আছে এগুলো হচ্ছে এইটা। এইবার আসো আমরা যদি পরবর্তীতে যাই, দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট, এবং এগুলাই হলো লোকশিল্পের উদাহরণ। এই যে লোকশিল্পের উদাহরণ এগুলো হচ্ছে কি, এই যে হাউস হোল্ড যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে কি ফোক আর্টের উদাহরণ। এবার আসো কি বলেছে, বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট। এইবার আসো যে এইখানে বলেছে বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, হ্যাঁ। এইখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড, দেয়ার ইজ ভার্ব, অ্যানাদার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ফর্ম হচ্ছে নাউন, যে আরও কিছু ফর্ম রয়েছে অফ আর্ট এই শিল্পের, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট। তো আমরা যে পড়তেছি দেখো, আমরা পড়ার মধ্যেই বুঝে যাব যে আসলে ফোক আর্ট কোনগুলো, যেগুলো হাউস হোল্ড, যেগুলো একটু আগে আমরা দেখলাম। তো তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে ফোক আর্ট এবং মডার্ন আর্টের মধ্যে পার্থক্য, ফোক আর্ট কি, ক্যারেক্টারিস্টিক্স অথবা যে এক্সাম্পলগুলো দাও, অথবা হচ্ছে তোমার মডার্ন আর্টের এক্সাম্পলগুলো দাও। তো আমরা মডার্ন আর্টটা একটু পড়ি। কি বলেছে এইখানে দেখো, এই মডার্ন আর্টের যে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা আছে যে হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যেটা আধুনিক শিল্প হিসেবে পরিচিত, হুইচ ওইজ রিনি, যেটা রিনি করে, ইটস দেখো ইটস অরিজিন উৎপত্তি টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা শিল্প বিপ্লবকে কি করে রিনি করে থাকে, ইন ওয়েস্টার্ন ইউরোপ, হ্যাঁ, পশ্চিম ইউরোপে। তারপর হচ্ছে ইন দ্য মিডল অফ, মাঝামাঝি সময়ে,
19th সেঞ্চুরি, 19 শতকে। অ্যান্ড দ্য চেঞ্জেস, এই যে দ্য চেঞ্জেস হচ্ছে নাউন, দ্য চেঞ্জেস হচ্ছে কি আমাদের এখানে নাউন ফ্রেজে বলা যায় আবার, অথবা প্লুরাল নাউন আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন সমূহ ইট ব্রট, এটা এনেছিল ইন টেকনোলজি, এটা টেকনোলজিতে এনেছিল, অ্যান্ড এডুকেশন, শিক্ষাতে, তারপর দেশে ম্যানুফ্যাকচারিং, উৎপাদন করে, অ্যান্ড কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে। তো খেয়াল করে দেখো, শিল্পের আরেকটা রূপ রয়েছে যেটাকে আমরা বলি আধুনিক শিল্প, যার উৎপত্তি 19 শতকের মাঝামাঝি সময়, এটা পশ্চিমী রূপে, এবং এটা শিল্প বিপ্লবের মাধ্যমে এটা বলা হয়েছে। সেই বিপ্লবে প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন, যোগাযোগের আনা পরিবর্তনের কারণে, এবং এই যে শিক্ষার পরিবর্তনের কারণে, উৎপাদনের এবং যোগাযোগ ব্যবস্থার কারণে এটা কি পরিবর্তন হচ্ছে। সো এইগুলো হচ্ছে কি মডার্ন আর্ট। তো আমরা এখানে মডার্ন আর্টের কিছু জিনিস আমরা আরও আলোচনা করলে বুঝতে পারবো। যেমন দেখো এখানে পরে বলা আছে মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট। দেখো এই যে মডার্ন আর্টের আসার কারণে বা আধুনিক যে শিল্প, এই শিল্পের দেখো মডার্ন আধুনিক আর্ট, আধুনিক শিল্প রিজেক্টেড, বর্জন করেছিল। তো রিজেক্টেড যাদের আগে থেকে জানা তারা তো জানো যে প্রপোজাল রিজেক্ট করেছে। তো এখানে দেখো রিজেক্টেড মানে হচ্ছে বর্জন করেছিল, এটা ভার্বের পাস্ট ফর্ম। ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্ট ফর্মস, তারপর হচ্ছে এটা শিল্পরূপ থেকে এটা কি করেছে বর্জন করেছিল। অ্যান্ড বিগেন, এবং শুরু করেছিল কি শুরু করেছিল, টু ক্রিয়েট, সৃষ্টি করতে, নিউ টাইপস অফ আর্টিস্টিক, এই যে শৈল্পিক, নতুন ধরনের শৈল্পিক এক্সপ্রেশন, হ্যাঁ প্রকাশকে, ইউজিং স্টাইলস, যেখানে শৈলী ব্যবহার করা হয়েছে, ধরন ব্যবহার করেছে, টেকনিক্স, কৌশল, কালার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস, এবং উপকরণ, দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট, যেটা যথাযথভাবে, দেখো এখানে কি বলেছে, দ্যাট কুড, এখানে দেখো দ্যাট কুড যেটা পারতো অ্যাডিকুয়েটলি কি করতে, রিফ্লেক্ট, প্রতিফলিত করতে, দ্য স্পিরিট অফ দ্য টাইম, এই যে সময়ের সাথে, দেখো আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। আগেরকার সময়ের স্টাইল এখনকার সময়ের স্টাইল কি সেম না, এগুলো কি হচ্ছে, এগুলো দিন দিন আপডেটেড হচ্ছে। সো এইখানে যে জিনিসটা বলেছে যে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, দ্য প্রোফাউন্ড চেঞ্জেস, এই গভীর বা সুগভীর, প্রোফাউন্ড হচ্ছে কি গভীর বা সুগভীর, চেঞ্জেস, এই যে পরিবর্তন সমূহ ইন হিউম্যান থটস, কোথায়, মানুষের চিন্তা ভাবনায়। এই যে মানুষের চিন্তা ভাবনায় দিন দিন যে পরিবর্তন, এই পরিবর্তনগুলাই আসলে মডার্ন আর্টের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, সো এই লাইনটা যদি আমরা অনুবাদ করি তাহলে কি হয়, আধুনিক শিল্প, এই যে মডার্ন যে আমাদের আর্ট, ঐতিহ্যবাহী শিল্পরূপকে বর্জন করে নতুন ধরনের শৈল্পিক প্রকাশকে বা শৈল্পিক প্রকাশ সৃষ্টি করতে শুরু করেছিল, এবং সেখানে আমরা দেখেছি যে নতুন শৈলী, কৌশল, তারপর হচ্ছে রং, উপকরণ ব্যবহার করে সময়ের যেই চেতনা বা সময়ের যে চাওয়া, ঠিক আছে, এবং মানুষের যে চিন্তা ঘটে যাওয়া, মানুষের বর্তমান কি হচ্ছে, দেখো আগে কিন্তু ফেসবুক, ইউটিউব অথবা এই যে ইন্টারনেট এগুলো ছিল না। তো আগেকার মানুষের থিঙ্কিং বা থট লেভেল ছিল একরকম, এখন কিন্তু আলাদা। তো মানুষের চিন্তা ঘটে যাওয়া গভীর পরিবর্তনকে যথাযথভাবে মানে রিফ্লেক্ট করছে কিসের মাধ্যমে, এই মডার্ন আর্টের মাধ্যমে। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি যাই পরবর্তী হচ্ছে দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট। এই যে মডার্ন আর্ট, এই যে আধুনিক যেই শিল্পটা, এটা শুরু হয়েছিল বা প্র্যাকটিস করা শুরু হয়েছিল কবে থেকে। সো আমরা একটু খেয়াল করে দেখি কি বলা আছে, যে দ্য বিগিনিং অফ, শুরুটা, অফ মডার্ন আর্ট, এই আধুনিক শিল্পের যেই শুরুটা, প্র্যাকটিসেস, এটা বা এই যে চর্চাগুলো, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেখো ডেট ফ্রম শুরু হয়। ডেট বলতে এখানে এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, অনেকে আমরা জানি যে ডেট ওয়ার্ডটা হচ্ছে কি তারিখ, একটা নাউন, কিন্তু দেখো তোমার মেইন বইতে, ইংলিশ ফার্স্ট পেপার বইতে, এই ডেটটা ভার্ব হিসেবেও কি ব্যবহার করা হয়েছে। তো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ডেট, ধরো এই লাইনটা দিল, এখানে ডেটটা কি, ধরো এই লাইনটা উঠে দিয়ে বললো যে ডেটটা কি। সো অনেকেই ভুল করবে যে আসলে এইটা আসলে কি, এটা বুঝতে পারবে না। কারণ দেখো এইখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এইখানে ডেট হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম হিসেবে, যেটা শুরু হয় ফ্রম থেকে, 1948 সাল থেকে। ওয়েন, যখন, দ্য গ্রেট আর্টিস্ট, যখন সেই মহান আর্টিস্ট জয়নুল আবেদিন, প্রপার নাউন আমরা জানি কোনো ব্যক্তির নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। তো হচ্ছে উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, যে তার কিছু বা কয়েকজন সহকর্মী সহ, সেট আপ, প্রতিষ্ঠা করেন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, অ্যান্ড একটা ইনস্টিটিউট অফ আর্ট, এই শিল্পের জন্য একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান কি করেন, তারা প্রতিষ্ঠা করেন, ইন ঢাকা, ঢাকাতে, নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, যেটাকে আমরা বলি চারুকলা, ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলাটা,
এইটা যে শুরু করেছিল বা প্রতিষ্ঠা করেছিলেন জয়নুল আবেদিন এবং তার কিছু সহকর্মী। সো এই যে ওইখান দ্বারাই আসলে মডার্ন আর্টটা আমাদের এই দেশে শুরু হয়েছিল, আমাদের দেশে শুরু হয়েছিল। মডার্ন আর্ট বলে যে টার্মটা বা মডার্ন আর্টের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো, এটা শুরু হয়েছিল জয়নুল আবেদিনের এবং তার সহকর্মীদের মাধ্যমে। ওকে, এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে অ্যাজ ইট বিগেন টু অফার। দেখো অ্যাজ ইট বিগেন টু অফার, যখন এটা দেখো বিগেন ভার্বের পাস্ট ফর্ম, যখন এইটা কি করেছিল, শুরু করলো, টু অফার প্রদান করতে, যে আর্ট, আর্ট মানে হচ্ছে শিল্প, তারপরে এই যে শিল্পের যে শিক্ষা, এডুকেশন, শিল্প শিক্ষা, তারপরে বলেছে কি যে দ্য ইনস্টিটিউট, এই যে প্রতিষ্ঠানটি, ড্রিউ টুগেদার একত্রিত করলো এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স, হ্যাঁ কিছু সংখ্যক বা কতিপয় প্রতিভাবান শিক্ষকদের, অ্যান্ড স্টুডেন্টস এবং শুধু শিক্ষক না শিক্ষার্থীদেরকে, হু কন্ট্রিবিউটেড যারা অবদান রেখেছিল, হ্যাঁ টু দ্য কিসে ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, যে এই যে আধুনিক যে শিল্প সেটার অবদান রাখতে কি করেছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী, কি করেছিলেন একত্রিত করেছিলেন, অলমোস্ট প্রায় ফ্রম স্ক্র্যাচ, একবার শূন্য থেকে, আমরা একবার স্ক্র্যাচ একবার শূন্য থেকে, তার মানে এই শিল্প শিক্ষা প্রদান শুরু করা এই প্রতিষ্ঠানটি কিছু প্রতিভাবান শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে শুরু করেছিল। এই যে মডার্ন আর্ট বা এই যে আধুনিক শিল্প, এইটা একবারে শূন্য থেকে শুরু করেছিলেন। এরপর দেখো কি বলেছ, বাট উইদিন, এরপরে দেখো কি বলেছে, বাট কিন্তু, উইদিন এ ডিকেড, ডিকেড মানে হচ্ছে দশক, এক দশকের মধ্যে বা দশকের মধ্যেই, ঠিক আছে এখানে এ আছে যেহেতু এ ডিকেড এক দশকের মধ্যেই। এরপরে কি বলেছে, এই এক দশকের মধ্যেই আর্টিস্ট শিল্পীরা ওয়ার রিফ্লেক্টিং প্রতিফলন করেছিলেন বা প্রতিফলিত করেছিলেন মোস্ট সবচেয়ে রিসেন্ট ট্রেন্ড, বর্তমান সময়ের যে প্রবণতা, আমরা বলি ট্রেন্ডিং, ঠিক আছে যেটা এখন বেশি খায় বেশি চলে, হ্যাঁ সো এখানে বলেছে ট্রেন্ড, সেন্স হচ্ছে কি প্রবণতা। এরপর বলছে স্টাইল শৈলী, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে, যেমন এখানে উদাহরণ দিয়েছে সাসেস, যেমন এক্সপ্রেশনিজম মানে অভিব্যক্তিবাদ, মানে মানুষকে এক্সপ্রেশন করানো যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো শিল্পের মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম বিমূর্ত অভিব্যক্তিবাদী, মানে যেটাকে আমরা অ্যাস্থেটিক বলি, আমরা বলি না মানে একটা ছবির মধ্যে অনেক কিছু প্রকাশ পাচ্ছে, তুমি বুঝে উঠতে পারছো যে আসলে কি কি বোঝানো হয়েছে, ঠিক আছে। সো এরপরে দেখো ওয়াইল মেনটেনিং, যেখানে বজায় রাখা হয় আর ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ট্র্যাডিশনস অফ ফোক আর্ট, মানে লোকশিল্পের যে অভিব্যক্তিগুলো এগুলা কি করা হয় একবার সুন্দরভাবে একবার নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় বা যোগাযোগ দুইটার সাথে ইন্টারাকশন করা হয়। সো এইখানে আসলে এটা বোঝানো হয়েছে যে এই যে আর্ট, মডার্ন আর্ট, এই মডার্ন আর্টের বিষয়টা হচ্ছে আর্টটা ঠিকই রাখা হয় কিন্তু সেখানে ট্র্যাডিশনাল যে ভিউ পয়েন্টগুলো সেগুলো দেখানো হয়। সো এরপর দেখো জয়নুল আবেদিন প্রপার নাউন, হ্যাড আর্নড অর্জন করেছিলেন, অল ইন্ডিয়া সর্বভারতীয়, ঠিক আছে ফেম খ্যাতি, ফর হিজ ফেমেন স্কেচ দুর্ভিক্ষের, আমরা জানি সেই জয়নুল আবেদিনের বিখ্যাত একটা কাজ দুর্ভিক্ষের ছবি তিনি এঁকেছিলেন, এটা আমরা দেখেছি। আমি আমাদের সময় প্রাইমারি স্কুলে পড়েছিলাম, আমাদের প্রাইমারি স্কুলে এই টপিকটা ছিল যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমার এখনো মনে আছে ওনার কথা, ঠিক আছে। সো ওই দুর্ভিক্ষের চিত্রসমূহ বোঝানো হয়েছে। এরপরে আ সিরিজ অফ হান্টিং স্কেচেস, এই যে স্কেচেসগুলা এই মর্মস্পর্শী, দেখো এই হান্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, মর্মস্পর্শী মানে তোমার হৃদয়ে টানাপোড়ন লাগবে, হৃদয়ে তোমার আঘাত করবে যে এমন একটা বিষয়, ঠিক আছে। বেসড অন দ্য ফেমিন, বঙ্গদেশের সেই দুর্ভিক্ষ 1943 সালে যেটা হয়েছিল, ঠিক আছে, হুইস যেটি টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস লক্ষ লক্ষ অফ লাইভস প্রাণ, তার মানে হচ্ছে এই যে 1943 সালের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের ছবিগুলো তিনি এঁকেছিলেন। এখনও না তোমার ক্যামেরা আছে, ভিডিও ফুটেজ আছে, কিন্তু ওই সময় তো সেটা ছিল না, তিনি এই ছবি এঁকে ফুটিয়ে তুলেছিলেন। তারপর দেখো হিজ ওয়াটার কালার্স, দেখো তার যে ওয়াটার কালার্স জল রং চিত্র, যেটাকে আমরা দেখো আমরা অনেকে জানি জল রং, তো এখানে বলছে হিজ ওয়াটার কালার্স, এই হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ওয়াটার কালার্স তার যে জল রং চিত্র, স্ক্রল পেইন্টিং তার যে স্ক্রল চিত্র, অ্যান্ড ড্রয়িংস অঙ্কনগুলো ইন্সপায়ার অনুপ্রাণিত করে, হ্যাঁ আওয়ার আর্টিস্ট আমাদের বর্তমান শিল্পীদেরকে, ইভেন টুডে এখনো, ঠিক আছে। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট
who had major contribution to the spectacular rise of the contemporary art include. So এখানে দেখো কি বলেছে, দ্য আদার প্রমিনেন্ট, অন্যান্য যে বিশিষ্ট আর্টিস্ট যে শিল্পীরা ছিল, হু হ্যাড মেজর, যাদের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন অবদান ছিল, টু দ্য স্পেকটিকুলার, স্পেকটিকুলার হচ্ছে চমকপ্রদ বা অসাধারণ, এই স্পেকটিকুলার হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে, রাইজ উত্থান অফ আওয়ার কন্টেম্পোরারি সমকালীন যে আর্ট শিল্প ইনক্লুড এই অন্তর্ভুক্ত রয়েছে, কে কে, কামরুল হাসান, এস এম সুলতান, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নবির আহমেদ, মোহাম্মদ কিবরিয়া। সো খেয়াল করে দেখো এই যে উনাদের অবদান, এগুলো সবাই কিন্তু প্রপার নাউন। সো যেহেতু প্রপার নাউন আর নামের অর্থ, হ্যাঁ, তারপরে স্পেলিং সব সেম থাকবে, তো এটা নিয়ে আমরা আর বেশি সময় নষ্ট না করি। এরপর বলছে দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি ইন 1971। দেখো দ্য ওয়ার যুদ্ধ, দিয়ে এবং অফের মাঝখানে নাউন বসে, দ্য ওয়ার অফ লিবারেশন এই যে মুক্তিযুদ্ধ, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স যে স্বাধীনতা, অফ দ্য কান্ট্রি অথবা বাংলাদেশ যেটাই বলি, ইন 1971 ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিল আওয়ার আর্টিস্ট আমাদের শিল্পীদের, টু কন্টিনিউ মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, চালিয়ে যেতে, দ্য ইফোর্টস অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট, সে শিল্পীদেরকে এই যে প্রচেষ্টা চালিয়ে যেতে কি করতেছিল, তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করেছিল। তারপর বলেছে আর্লিয়ার মানে পূর্ববর্তী আর্টিস্ট, যারা পূর্ববর্তী মানে আগের ছিল, টু এক্সপ্লোর অন্বেষণ করতে বা খুঁজতে, লিমিটস অফ আর্ট শিল্পের যে সীমা, তারপরে দেখো অ্যান্ড ক্রিয়েট সৃষ্টি করা, নিউ এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, প্রকাশনক্ষম বা প্রকাশ করার ক্ষমতা সম্পন্ন মোডস রূপ বা মাধ্যম। তাহলে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বা বাংলাদেশের স্বাধীনতা আর সময়ে আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করেছিল পূর্ববর্তী শিল্পীদের যে কাজগুলো, মানে আগে যারা ছিলেন, আগে যারা কাজ করেছিলেন, তাদের ওই কাজগুলো অনুপ্রাণিত করেছিল ওই সময়কার বা সময়কালীন যে শিল্পীরা ছিল, এবং তারা নতুন প্রকাশধর্মীকে নতুনভাবে রূপ দিতে এবং এইটার লিমিট অন্বেষণ করতে তারা অনেক বেশি সচেষ্ট হয়েছিল। এরপর দেখো কি বলেছে, আমরা যদি যাই, ফর দ্য নেক্সট 4 ডিকেডস, পরবর্তী 40 বছর, তাহলে ফর হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, নেক্সট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ, 4 অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাম্বার, আমরা জানি নাম্বার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তারপরে দেখো ডিকেড হচ্ছে নাউন, দশক, আর্ট ইন আওয়ার, আর্ট ইন এই যে ইন হচ্ছে প্রেপোজিশন, আর্ট হচ্ছে নাউন। দেখো এগুলো বারবার একই জিনিস আসতেছে, তো এই জন্য আমি একটু দ্রুত পড়িয়ে যাচ্ছি। আওয়ার আমাদের কান্ট্রি আমাদের দেশে, স দেখেছে বা দেখেছিল, মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ বা কি ডিটারমিনার, এক্সপেরিমেন্টেশনস, হ্যাঁ এক্সপেরিমেন্টেশন হচ্ছে কি নাউন, পরীক্ষামূলক প্রয়াস। তারপরে দেখো আর্টিস্ট ডিল্ট উইথ নিউ আইডিয়াস সাচ এজ ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্রাফিক আর্ট অ্যান্ড রিশেপড ওল্ডার ট্র্যাডিশনাল আর্ট ফর্মস। সেখানে দেখো আর্টিস্ট শিল্পীরা ডিল উইথ কাজ করা, ঠিক আছে, কাজ করেছিলেন নিউ নতুন আইডিয়াস নতুন ধারণা নিয়ে। তারপর হচ্ছে সাচ এজ যেমন, এটা একটা ফ্রেজ, ইনস্টলেশন আর্ট এইটা দেখো ইনস্টলেশন আর্ট নাউন ফ্রেজ, অ্যান্ড গ্রাফিক আর্ট গ্রাফিক শিল্প, এখানে দেখো ইনস্টলেশন শিল্প বা গ্রাফিক শিল্প এই দুইটা নিয়ে তারা কাজ করেছেন। দেখো এখন কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনার, মানে দেখো এখন আমাদের শিল্পীরা মানে ওইরকম শিল্পী না, এখন আমাদের এক একটা এডিটর, এক একটা গ্রাফিক ডিজাইনার, এরাই কিন্তু শিল্পী হয়ে গেছে এখন, ঠিক আছে। সো দেখো রিশেপড পুনর্গঠিত করেছিল ওল্ডার পূর্বের যে ট্র্যাডিশনাল আর্ট ফর্মস, যে পূর্বের যে শিল্পরূপগুলো আছে সেগুলোকে পুনর্গঠিত করেছেন। এরপর দেখো কি বলেছে, ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি, যদি তুমি কোনো, দেখো ইফ ইউ ভিজিট, ইউ হচ্ছে প্রোনাউন, ভিজিট হচ্ছে ভার্ব, যদি তুমি ভ্রমণ করো, এনি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্ট গ্যালারি শিল্প প্রদর্শনীতে, ঠিক আছে, অর হচ্ছে কনজাংশন, অথবা আর্ট এক্সিবিশন শিল্প প্রদর্শনী, যদি তুমি সেখানে ঘুরতে যাও বা দেখতে যাও, ইউ উইল ফাইন্ড তুমি খুঁজে পাবে বা আপনি খুঁজে পাবেন, হাউ আওয়ার কিভাবে আমাদের আর্ট আমাদের শিল্প রিফ্লেক্টস প্রতিফলিত করে। বিশেষ করে তোমরা অনেকে হয়তো বিভিন্ন জাদুঘরে যাও বা হচ্ছে ধরো চারুকলায় যাও, দেখবা ওদের যে কাজগুলো তুমি একটু জাস্ট গভীরভাবে ভাবলেই দেখবা যে আসলে প্রত্যেকটা কাজে এত নিখুঁতভাবে এমনভাবে অনেক কিছুর বার্তা দিচ্ছে, অনেক কিছু ফুটিয়ে তুলছে, তখন তুমি বুঝতে পারবা। সো এখানে বলেছে যে এই জায়গাটা রিফ্লেক্টস প্রতিফলিত করে আওয়ার চেঞ্জিং আমাদের যে পরিবর্তন অথবা পরিবর্তনশীল রিয়েলিটিস বাস্তবতা। সো এখানে চেঞ্জিং রিয়েলিটিস মানে হচ্ছে পরিবর্তনশীল বাস্তবতাকে বোঝাচ্ছে। ইন ফ্যাসিনেটিং হচ্ছে মনোমুগ্ধকর, এর অর্থ হচ্ছে মুগ্ধকর। দেখো এই ওয়ার্ডগুলোর অর্থ যদি তুমি এখন জেনে যাও তাহলে তোমার দেখবা যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই ওয়ার্ডগুলো চলে আসে, ফ্যাসিনেট,
ফ্যাসিনেটিং। সো বইয়ের ওয়ার্ডগুলো যদি তুমি ভালো করে পড়ো, অনেকে বলে ভাই আমি ভোকাবুলারি পারি না, অনেকে বলে আমি ভাই আমার মেমোরাইজিং পার্ট ভালো হয় না, আমি সিনোনিমটি মুখস্থ করতে পারি না, আমি অর্থ জানি না। তোমাদেরকে বললো ভাইয়া তোমার টেক্সট বইয়ের অর্থগুলি পড়ো, তোমার লাইফ আর কিছু লাগবে না। ঠিক আছে, রিফ্লেক্টিং মনোমুগ্ধকর, অ্যান্ড ইনসাইটফুল। ইনসাইটফুল হচ্ছে অন্তর্দৃষ্টিপূর্ণ, এই ইনসাইটফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েজ হচ্ছে কি পন্থা, বা হচ্ছে এটা যদি আমরা পার্টস বলি এটা হচ্ছে নাউন। তার মানে তুমি যদি কোনো শিল্প গ্যালারি বা শিল্প প্রদর্শনীতে ভ্রমণ করো, তাহলে তুমি দেখতে পাবা যে আমাদের শিল্প আমাদের পরিবর্তনশীল বাস্তবতাকে কত মুগ্ধকর ও ইনসাইটফুল বা অন্তর্দৃষ্টিপূর্ণভাবে আমাদের কি করছে, প্রভাবিত করছে। সো এইখানে খেয়াল করে দেখো, আমরা যে এই লেসন 3টা পড়লাম, এইখান থেকে তোমাদের মেন বইতে দেখো, তোমাদের মেন বইতে এরকম রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, এবং রিঅ্যারেঞ্জ কিন্তু তোমাদের মেন বইতে উত্তর দেওয়া নাই। বাট আমাদের এই যে তালাশ বইটা আছে, এই তালাশ বইতে কিন্তু সুন্দরভাবে উত্তর দেওয়া আছে। আমি আবার বলছি ভাইয়া, কেউ যদি ইংরেজিতে বস হতে চাও, ইংলিশ ফার্স্ট পেপারে বস হতে চাও, অ্যাডমিশনে ভালো করতে চাও, তাহলে তোমাদের জন্য এটার কোনো বিকল্প নাই। তুমি এটাকে যত বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা, তত বেশি তোমার ভালো হবে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা এই ইউনিটেরই আরেকটা টেক্সট বা প্যাসেজ পড়বো। এইটাও তোমাদের কিন্তু আসে, SM সুলতান, শেখ মোহাম্মদ সুলতান। দেখো তোমরা যারা হচ্ছে আমার সাথে ক্লাসগুলো করছে, একটু লং ক্লাস, বাট আমি তোমাদেরকে বলতে চাই এই ক্লাসগুলো করলে তোমার এর বাইরে কিছু পড়া লাগবে না। ঠিক আছে, সো SM সুলতানটা আমরা একটু পড়ার চেষ্টা করি, এই টেক্সটটা আমরা একটু পড়বো। সো সবাই একটু মনোযোগ দিবে, যদিও আমি একটু দ্রুত পড়িয়ে যাব, কারণ এগুলো ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু আমি পড়ে ফেলেছি। যেমন শেখ মোহাম্মদ সুলতান, এটা প্রপার নাউন, ওয়াইডলি হচ্ছে অ্যাডভার্ব, ব্যাপকভাবে, নোন হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, অ্যাজ, হ্যাঁ অ্যাজ হিসেবে, হ্যাঁ। তারপরে খেয়াল করে দেখো তিনি হচ্ছে কি হিসেবে ছিলেন, দেখো শেখ মোহাম্মদ সুলতান, তিনি হচ্ছে পরিচিত ছিলেন SM সুলতান হিসেবে। তারপর দেখো ডিস্টিংগুইশড হচ্ছে খ্যাতিমান। এরপরে দেখো বাংলাদেশি পেইন্টার, তিনি একজন খ্যাতিমান চিত্রশিল্পী ছিলেন। রিনাউন্ড, রিনাউন্ড অর্থ হচ্ছে বিখ্যাত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো মূল ওয়ার্ডগুলো আমি ভালো করে দেখা যাচ্ছি। রিনাউন্ড হচ্ছে কি বিখ্যাত, অ্যাডজেক্টিভ। কিসের জন্য? ফর হিজ ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ হচ্ছে স্বতন্ত্র। পার্সোনাল হচ্ছে কি ব্যক্তিগত। আর্টিস্টিক হচ্ছে কি শিল্প সংক্রান্ত। স্টাইল মানে শৈলী, তার মানে হচ্ছে তার স্বতন্ত্র ব্যক্তিগত শিল্প অথবা শৈল্পিক শৈলীর জন্য সে বিখ্যাত, এবং SM সুলতান নামে তিনি পরিচিত বেশি। এবং তিনি জন্মগ্রহণ করেন কোথায়? যশোরে। হ্যাঁ, এই যে অফেন রিমেম্বার্ড, এই যে রিমেম্বার্ড, এই রিমেম্বার্ডটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, স্মরণ করা হয়। ঠিক আছে, তারপর এক্সটেন্সিভলি, এক্সটেন্সিভলি হচ্ছে অ্যাডভার্ব, অনেক জায়গায় বা বিস্তৃতভাবে। সো এখানে দেখো তা ওনার সম্পর্কে বলা হয়েছে কোথায় জন্মগ্রহণ করেছেন। এরপর দেখো ডেসপাইট হিজ ইউনিক ভিশন, তো এইখানে দেখো এই যে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেসপাইট হচ্ছে কি প্রিপোজিশন, সত্ত্বেও হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউনিক হচ্ছে অনন্য, ভিশন, ভিশন হচ্ছে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টি। ঠিক আছে, হি অনলি অ্যাচিভড, তিনি অর্জন করেছিলেন। ওয়াইড স্পেড, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ব্যাপক, রিকগনিশন, এটা হচ্ছে স্বীকৃতি। লেটার, অ্যাডভার্ব, এটা তো সময়কে বোঝায়। আমরা জানি অ্যাডভার্ব অফ টাইম হয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়, অ্যাডভার্ব অফ ম্যানার হয়, তাই না? তারপর বলছে ইন লাইফ, তার সময় বা তার জীবনে। তারপর দেখো আমি জাস্ট হচ্ছে মেন পয়েন্টগুলো আমি আবার বলছি ভাইয়া, জাস্ট তুমি এই যে পিডিএফটা, আমার পুরো বইয়ের পিডিএফ হচ্ছে এইটা। সো বইটা পড়লে আর আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনলে আর কিছু লাগবে না। ঠিক আছে, সো এখানে দেখো হিজ ওয়ার্ক। সো আমি বারবার তো আর বলতে পারি না যে হি ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ। সো যেহেতু আছে আমি মেন ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, ওয়াজ কি ছিল? শোকেসড, প্রদর্শিত হয়েছিল। হ্যাঁ, ওয়াজ শোকেসড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ভার্বের পাস্ট পার্টিসিপল। ইন কোথায়? এই যে ঢাকা, প্রপার নাউন, এগুলো তো আর দেখার বিষয় কিছু না। সো এখানে দেখো সিগনিফিক্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে রেট্রোস্পেক্টিভ, দেখো রেট্রোস্পেক্টিভ হচ্ছে নাউন, প্রদর্শনী, ফিরে দেখা প্রদর্শনী। সো এখানে সিগনিফিক্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রেট্রোস্পেক্টিভ হচ্ছে কি নাউন। এরপর দেখো কি বলেছে, অর্গানাইজড, এটার অর্থ আমরা জানি আয়োজন করা। ঠিক আছে, তারপরে দেখো গোথ ইনস্টিটিউটে, তারপরে হচ্ছে দেখো এইখানে এই লাইনে আমরা যদি বলি স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে কি মর্যাদা, নাউন। হ্যাঁ, আর্টিস্ট, শিল্পী। সো এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আমাদের পরিচিত, বাট যেগুলো অপরিচিত যেমন রেট্রোস্পেক্টিভ, এটা তুমি ভালোভাবে পড়ো, এটা হচ্ছে একটা নাউন। এবং এখানে দেখো এটা হচ্ছে ফিরে দেখা প্রদর্শনী বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো ডেসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড। সো এই যে আন্ডার প্রিভিলাইজ, দেখো ডেসপাইট এর আগেও বলেছি একটু আগে, ডেসপাইট সত্ত্বেও, এটা হচ্ছে প্রেপোজিশন। আন্ডার প্রিভিলাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ, সুবিধা বঞ্চিত। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পটভূমি। ঠিক আছে, এই যে ওয়ার্ডটা তোমার কাছে হয়তো অপরিচিত মনে হতে পারে, তো এটা একটু পড়ো। তারপরে দেখো এখানে যে জিনিসটা শিয়ার, দেখো শিয়ার বিশুদ্ধ বা নিখাত, প্যাশন, তার যে বিশুদ্ধ বা নিখাত যে আবেগ, সেটা বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপরে কানেকশন, কানেকশন হচ্ছে কি আমরা জানি সবাই সংযোগ। হ্যাঁ, তারপরে দেখো এন্ডুরিং, এন্ডিউর, এন্ডিউর থেকে এন্ডিউরিং, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা বেশি সময়ের। ঠিক আছে,
সো এই যে এই ওয়ার্ডগুলো তুমি যেগুলো জানো না এগুলো একটু এইভাবে পড়বা। সো এরপর দেখো এখানে আমাদের পরবর্তী যেগুলো আছে এখানে মেইন পয়েন্টগুলো আমি একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। যে এখানে দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে ফ্যামিলি, তারপর যে হিজ, এগুলো মোটামুটি পারবো। এফোর্ড হচ্ছে কি সামর্থ্য, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। তাহলে দেখো হিজ এখানে বলছে কুড নট অ্যাফোর্ড, এই পুরোটা হচ্ছে একটা ভার্ব। তো এটা হচ্ছে সামর্থ্য ছিল না তাদের। হিজ এডুকেশন, তার শিক্ষার জন্য, এবং সে কি করেছে দেখো তার সামর্থ্য ছিল না তাকে কলকাতা স্কুল অফ আর্টসে পড়ানোর। তারপর তিনি একটা বিশেষ স্পেশাল রিকমেন্ডেশন, বিশেষ সুপারিশ নিয়েছিলেন এবং 3 বছর সেখানে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। ঠিক আছে, তারপর দেখো হি ইজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলোসফিক আর্ট। এই যে দেখো হাইলি ফিলোসফিক, এখানে যে জিনিসটা ফিলোসফিক মানে কি দার্শনিক, আর্ট হচ্ছে কি শিল্প। এই যে ফিলোসফিক ওয়ার্ডটা কি, এটার অর্থ কি, এগুলো তুমি হচ্ছে যেগুলো জানো না, বাট এগুলো দেখো যে হি ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব, সিম্পল হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো তো আমরা মোটামুটি পড়ছি বা জানি। সো এইখান থেকে এই প্যাসেজ থেকে আমরা অলরেডি একটু আগে যেহেতু পড়ছি এগুলো অনেকগুলো জিনিস আমরা জানি। ওকে, এরপর দেখো সুলতানস ক্যারেক্টার্স। সুলতানের যে লেখাগুলোতে যে চরিত্রগুলো ফুটে উঠতো সেগুলো ছিল কি ফার্মার্স নাউন, রুরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ওমেন হচ্ছে কি নাউন, চিলড্রেন নাউন, অ্যানিমালস নাউন, ইভেন প্যাটস। ঠিক আছে, তার মানে তার যে ক্যারেক্টার বা চরিত্র সমূহগুলো ছিল বা তার লেখনীতে যেগুলো ছিল সেগুলো ছিল কি কৃষক, গ্রামীণ নারী, শিশু, প্রাণী, এমনকি পোষা প্রাণীও। ঠিক আছে, এবং তার যেই মেইন ফিচার্স ছিল, তার যে চিত্রশিল্পের মেইন যেই ফিচার ছিল বা বৈশিষ্ট্য ছিল, এগুলোর মধ্যে দ্য মিসকুলিয়ার ফার্মার্স মানে পেশিবহুল কৃষক। দেখবে যে আমাদের গ্রামের কৃষকদের একবারে মানে তারা কিন্তু জিম করে না, বাট তাদের বডি দেখলে মনে হবে যে খুবই স্ট্রং। ঠিক আছে, সো এটাই বলেছে যে তিনি ফুটিয়ে তুলতেন বা তার যে বৈশিষ্ট্যগুলো ছিল পেশিবহুল কৃষক। এরপরে বলেছে এক্সটেন্সিভ, বিশাল মাসেলস, তাদের অনেক বেশি পেশি থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে অনেক বড় মাপের মানুষ, ফিজিক্যাল স্ট্রেচার মানে বৃহৎ আকারের, মানে ওয়ান কাইন্ড অফ দেখবা যারা রেসলিং করে এরকম অনেকের, অথবা যারা জিম করে এরকম মানুষের মতো করে দেখতে অনেক কৃষক। তো এখানে তিনি এটা বলেছেন যে পেশি সম্পন্ন কৃষক যাদের বিশাল পেশি, দেব সদৃশ্য শারীরিক গঠন তাদের জীবনের তুলনায় বৃহৎ করে তোলে, মানে তারা যতটুকু তার চেয়ে বেশি ফুটিয়ে তোলা হয়। এরপর দেখো সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস অ্যান্ড মেনি আর লস্ট। সে কিছু অল্প কিছু রেখেছেন, আবার অনেকগুলো হারিয়ে গেছে, কারণ তিনি যত্ন নিতেন না। ঠিক আছে, কম যত্ন নিতেন। তারপরে দেখো আনকনসার্ন, একটু আগে আমরা পড়ছি কনসার্ন ছিল হচ্ছে কি যত্নশীল, আর আনকনসার্ন হচ্ছে কি উদাসীন। হ্যাঁ, এখানে এইভাবে দেখো। তারপরে দেখো এখানে লিগেসি, এই ওয়ার্ডটা তোমার কাছে নতুন মনে হবে। লিগেসি এটা হচ্ছে লিগেসি নাউন, উত্তরাধিকার। তারপরে দেখো এখানে যদি বলো যে পরবর্তীতে আমরা যদি দেখি অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার বা পুরস্কৃত হয়েছিলেন যে প্রেস্টিজিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাওয়ার্ড হচ্ছে কি পুরস্কার। তারপর দেখো অ্যাকোলেটস, এই ওয়ার্ডটা অনেকের কাছেও পরিচিত না, তো সেখানে দেখো অ্যাকোলেটস অর্থ হচ্ছে সম্মাননা, এটা একটা নাউন। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে তোমার কোন নতুন ওয়ার্ডটা মনে হয়, ইনস্টিটিউশন তো পারবা। তারপর হচ্ছে প্রেস কভারেজ, এটাও আশা করি পারবা, যেটাকে আমরা বলি হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার। ঠিক আছে, এই জিনিসগুলো। এরপর দেখো এখানে আমরা যদি দেখি হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। এই যে অ্যাক্লেমড হচ্ছে স্বীকৃত, এটার অর্থ আমরা অনেকে জানি না। অ্যাক্লেমড অর্থ কি স্বীকৃত। হ্যাঁ, সো অ্যাজ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক ডাইমেনশন, এই ডাইমেনশন হচ্ছে কি বৈশিষ্ট্য বা মাত্রা, এটার অর্থ। ক্লাসিক হচ্ছে কি ধ্রুপদী। সো এইখানে আমরা অবশ্যই যেগুলা কম বুঝি বা কম পারি সেগুলা অবশ্যই আমাদের দেখতে হবে। তারপর দেখো সুলতান রিসিভ 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, হ্যাঁ পদক, তারপর হচ্ছে আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। সো যখন তুমি এভাবে মানে ভেঙে বুঝে পড়বা, দেখবে যে অনেকগুলো ওয়ার্ড তোমার কাছে পরিচিত। সো এখানে তুমি নিজে একজন গ্রামার যোদ্ধা হয়ে যাবা, তুমি নিজে বুঝতে পারবা যে এই বইতে কতগুলো মানে নাউন আছে, কতগুলো তোমার অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। সো এইভাবে মানে তুমি পড়লে তুমি নিজে বুঝতে পারবা যে তোমার পড়াটাও হয়ে গেল এবং সাথে সাথে তোমার একবারে গ্রামাটিক্যাল যে নলেজের যে গ্যাপটা, সেই গ্যাপটাও কি পূরণ হয়ে যাবে। সো এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি এই প্যাসেজের মেইন পয়েন্টগুলো। আর এখানে দেখো তোমাদের বইতে কিন্তু এগুলোর অ্যান্সার দেওয়া নাই, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো আশা করি তোমরা যারা এই বইটা পড়ছো, এবং দেখো পুরো বইয়ের মধ্যে তোমাদের ইউটিউব লিঙ্ক এগুলো ছিল, এগুলোর মতো করেই তোমাদের এইখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো এইখানে দেখো এই যে নভেরা আহমেদ, ঠিক তেমনি আমি যদি দেখাই যে নভেরা আহমেদ, এইখানে দেখো যে নভেরা আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন স্কাউটিং ইন বাংলাদেশ।
সো এইখানে তুমি একটু খেয়াল করে দেখবা যে ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু আগের, বাট যেগুলো যেগুলো নতুন, যেমন পায়োনিয়র, দি এবং অফের মাঝখানে একটু আগে বলেছি যে দি এবং অফের মাঝখানে নাউন বসে। আর পায়োনিয়র অর্থ কি? পায়োনিয়র অর্থ হচ্ছে যে পথিকৃৎ, এটা একটা নাউন, ঠিক আছে। এবার মডার্ন স্কাউটিং, মডার্ন মানে আধুনিক, স্কাউটিং মানে কি? ভাস্কর্য শিল্প, ভাস্কর্য। এই যে আমাদের কয়দিন আগে ভাস্কর্য ভাঙা হচ্ছে, বিভিন্ন ভাস্কর্য আমরা আবার নতুন করে বানাচ্ছি। সো এই যে ভাস্কর্যের বিষয়গুলো বলা হয়েছে। তারপর দেখো মোস্ট আন্ডার অ্যান্ড মিস রিপ্রেজেন্টেড আর্টিস্ট, এই যে আন্ডার রিপ্রেজেন্টেড, ঠিক আছে, এই যে আন্ডার রিপ্রেজেন্টেড অথবা হচ্ছে মিস রিপ্রেজেন্টেড। আন্ডার রিপ্রেজেন্টেড মানে কি? অবমূল্যায়িত, মানে যাকে যতটুকু পাওয়ার যোগ্য ততটুকু না দেওয়া। হ্যাঁ, তারপরে দেখো হচ্ছে মিস রিপ্রেজেন্টেড, ভুলভাবে উপস্থাপিত। সো এইখানে এই যে ওয়ার্ডগুলো তোমার কাছে নতুন মনে হবে, হ্যাঁ, এই যে এখানে ধরো প্রোক্লেমড, এখানে পুরো সেন্টেন্সে তোমার কাছে মনে হচ্ছে যে একটা ওয়ার্ড, যেমন ডেসক্রাইবিং, ডেসক্রাইবিং মানে কি? বর্ণনা করেছিলেন। তারপরে দেখো প্রোক্লেমড অর্থ কি? খেয়াল করে দেখো, প্রোক্লেমড অর্থ হচ্ছে ঘোষণা করা। তো প্রোক্লেমড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করেছিলেন। হ্যাঁ, এরপরে বাকি ওয়ার্ডগুলো তোমার কাছে পরিচিত মনে হবে। এবার দেখো প্রোগ্রেসিভ, এই যে ওয়ার্ডটা প্রোগ্রেসিভ, প্রগতিশীল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। থটস হচ্ছে কি? চিন্তাধারা। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমি যদি বলি ইনক্লিনড, অনেকে ইনক্লিনড ওয়ার্ডটার অর্থ জানো না। ইনক্লিনড হচ্ছে কি? ঝোঁক, কোনো কিছুতে ঝোঁক মানে কোনো কিছু মানে কাজ করার জন্য কি করা, মানে অধীর আগ্রহে থাকা। সেখানে বলছে ইনক্লিনড হচ্ছে ঝোঁক সম্পন্ন। হ্যাঁ, তারপরে দেখো এইখানে তোমার কাছে যদি মনে হয় ইন্সপায়ার তো পারবা। তারপর হচ্ছে দেখো এই যে ডাইমেনশন থেকে ডাইমেনশনাল, ত্রিমাত্রিক, আগে ছিল ডাইমেনশন অর্থ মাত্রা, আর এখানে হচ্ছে 3 ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক। ওকে, আচ্ছা। তারপরে খেয়াল করে দেখো এইখানে কিছুই নাই, লন্ডন, ফ্লোরেন্স, এই যে স্কাল্পচার, ভাস্কর্য থেকে ভাস্কর্য শিল্প, ঠিক আছে, সংক্রান্ত। তারপর দেখো কম্বিনেশন মানে হচ্ছে মিশ্রণ। ওয়েস্টার্ন খেয়াল করে দেখো পাশ্চাত্য। তারপর হচ্ছে ফোক ট্র্যাডিশন, এগুলো তো আগেরই, ঠিক আছে। এরপর দেখো এই যে আর্টিফ্যাক্টস, দেখো এইখানে যে জিনিসটা মেনি অফ আর আর্টিফ্যাক্টস, এখানে এই যে এই ওয়ার্ডটা হয়তো তোমার কাছে পরিচিত মনে হয় না। হ্যাঁ, আর্টিফ্যাক্টস এর অর্থ হচ্ছে শিল্পকর্ম, একই কথা। তারপরে খেয়াল করে দেখো এই লাইনে আমাদের কিন, দেখো এই কিন ওয়ার্ডটা অনেকে জানো না। কিন হচ্ছে গভীর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অবজারভার হচ্ছে কি? পর্যবেক্ষক। সো যে ওয়ার্ডগুলো তোমার কাছে, যেহেতু এই ইউনিট লেসনটা অনেক বড়, আমি জাস্ট যেখানে যেখানে তোমাদের আসলে একটু ওয়ার্ডগুলো পড়তে হবে সেগুলো দেখে। যেমন ইনকর্পোরেটেড, আমরা অনেকেই জানি না ইনকর্পোরেট অর্থ কি। ইনকর্পোরেটেড অর্থ কি? সংযুক্ত করা। ইনকর্পোরেট অর্থ কি? সংযুক্ত করা। ইনকর্পোরেটেড অর্থ হচ্ছে সংযুক্ত করেছিলেন, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো নতুন মোটামুটি ওইভাবে আর কোনো ওয়ার্ড নাই। এক্সিবিশন আমরা পড়েছি, স্কাল্পচার পড়েছি। হ্যাঁ, দেখো ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু আমরা আগে থেকে এগুলো বলছি। এবার ইনাগুরেটেড, দেখো ইনাগুরেটেড এটার অর্থ আমরা অনেকে জানি, উদ্বোধন করেছিলেন, ঠিক আছে, উদ্বোধন করেছিলেন, এইটা ইনাগুরেটেড। এই ছাড়া আর কোনো ইয়ে নাই, এখানেও নাই। সিমেন্ট, উড, প্লাস্টার, এগুলা তো আমরা মোটামুটি সবাই জানি। তারপরে দেখো প্রডিউসড, না এখানে ওইভাবে অত কিছু নাই, মানে নতুন কোনো ওয়ার্ড নাই, জাস্ট তোমরা রিডিং পড়বা। আমি আবার বলছি তোমরা বই থেকে রিডিং পড়বা, কারণ হচ্ছে এইগুলা তোমার যা যা আছে, এই যে আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি সেভাবেই তোমাদের সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের বইতে। সো আশা করি আর তোমাদের এগুলা লাগবে না, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো যে এক্সিবিশন, অ্যাওয়ার্ডেড, এগুলো একই ভাই, একই ওয়ার্ড। তো এগুলো তো সব দেওয়া আছে, তোমরা জাস্ট রিডিং পড়লে আর কোনো টেনশন নাই। আর আমি আবার বলছি তোমাদের মেন বইতে এইগুলোর এই অনুশীলনের কি নাই, অনুশীলনের কোনো উত্তর দেওয়া নাই, বাট এখানে আমাদের এই তালাশ বইতে উত্তর দেওয়া আছে। আমি তোমাদেরকে এটা কনফার্ম করতে পারি যে ইনশাল্লাহ তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, দেখো এগুলো কিন্তু নাই। রাইট এ প্যারাগ্রাফ, এগুলো কি তোমাদের বইতে? দেখো তোমাদের বই অবশ্যই মেন বইটা আছে তোমাদের কাছে, মেন বইটা একটু খুঁজে দেখো, এগুলো কিন্তু তোমাদের কোনোভাবে উত্তর দেওয়া নাই। সো এখানে এই উত্তরগুলো পেয়ে যাবা। আশা রাখি তোমরা খুব ভালোভাবে এই উত্তরগুলো বুঝে বুঝে অ্যান্সার করবা। সো আর দেখো তোমাদের মডেল কোয়েশ্চেন আকারও আমি দিয়েছি। দেখো তোমাদের মডেল কোয়েশ্চেন আকারে এখানে অনেকে বলেছিল আমাকে যে ভাইয়া এখানে এই তালাশ বইতে কি মডেল কোয়েশ্চেন আকারে আমাদের এই যে এমসিকিউ, আমাদের আনসারিং কোয়েশ্চেন এগুলো থাকবে কিনা? দেখো এই যে এগুলো সব দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। সো মডেল কোয়েশ্চেন ভিত্তিক তোমাদের যা যা দরকার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সো আমি বলবো যে একের ভিতরে সব, দেখো কোয়েশ্চেনের অভাব নাই, এখানে 35টা প্র্যাকটিসের জন্য তোমাদেরকে কোয়েশ্চেন দিয়েছি।
সো এরকম একটা না, মডেল কোয়েশ্চেন আমরা একাধিক দিয়েছি, যে অ্যান্সারগুলো দেখো, এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে। সো এখানে আমি তোমাদের বলবো, এবং তোমাদের যেই ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ঠিক আছে, ফ্লো চার্ট, এই যে দেখো ফ্লো চার্টও দেওয়া আছে, দেখো ফ্লো চার্ট আছে, সামারি আছে। আবার দেখো তোমাদের এই যে শেখ মোহাম্মদ সুলতান, মানে এস এম সুলতান নিয়েও একটা মডেল কোয়েশ্চেন দেওয়া আছে। সো এরকম সাজানো গোছানো আমার মনে হয় না তোমরা কোনো বই পাবে। সো এইটা তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আমি মনে করি যে তোমরা অবশ্যই এইখানে তোমরা যারা আছো তোমরা একটু ভালোভাবে এই বইটা পড়া শেষ করো। আমার বিশ্বাস যে তোমরা খুবই ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। তোমাদের অ্যাডমিশনে যারা ভালো করতে চাও, টপ করতে চাও, তারা কিন্তু এইভাবেই পড়বা, ঠিক আছে? আর যারা টপ না করতে চাও, কোনো রকম ফেল করতে চাও, তাহলে না পড়লে বেটার, ঠিক আছে? ওকে। সো এখানে দেখো এই ইউনিটে আমরা মোটামুটি 3টা মডেল কোয়েশ্চেন দিয়েছি। সো খেয়াল করে দেখো, এই একটা বইতে তোমাকে যে আমি প্যাসেজটা ধরে পড়ালাম, প্যাসেজের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো দেখালাম, তোমার পুরো সেন্টেন্সের বাংলা অনুবাদ দেখালাম। এরপর দেখো তোমাকে আমি এই মডেল কোয়েশ্চেনগুলো, এই যে মডেল কোয়েশ্চেনগুলো আছে, তোমাদের তো এসএসসি পরীক্ষা মডেল কোয়েশ্চেন আসে, আর যারা অ্যাডমিশন দিবা, অ্যাডমিশন পরীক্ষার্থীদের কি আসে, তোমাদের ওই মেইন বইয়ের এই যে এক্সারসাইজ পার্ট, একটু আগে দেখালাম যে এক্সারসাইজ পার্ট তোমাদের বইতে কিন্তু ওইভাবে আনসার দেওয়া নাই, কোনোটাতেই দেওয়া নাই, বাট এটাতে আনসারগুলো পাবা এই এক্সারসাইজ পার্ট থেকে, এবং মেইন অংশ থেকে তোমাদের কোয়েশ্চেন করা হয়। আমি এই বছর যে ভর্তি পরীক্ষা হলো, এই ভর্তি পরীক্ষায় আমি অনেকগুলো ইউনিভার্সিটির প্রশ্ন দেখেছি যে টেক্সট বুক থেকে তোমাদের গ্রুপ ভার্ব আসছে, টেক্সট বুক থেকে তোমাদের প্রিপোজিশন আসছে, কারেক্ট স্পেলিং আসছে। সো এগুলো হয়তো আমরা অনেকে প্রকাশ করি না, বাট এখান থেকেই কিন্তু আসে। সো তুমি যদি টেক্সট বুক থেকে এগুলো ভালো করে পড়ো, দেখো তোমার মডেল কোয়েশ্চেন, তোমার এইচএসসিতে যে ফ্লো চার্ট আসে, তোমার যেই দেখো এমসিকিউ আসে, তোমার যে আনসারিং কোয়েশ্চেন আসে, এগুলো যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো, তাহলে দেখো তোমার এইচএসসিতে কিন্তু পড়া শেষ, তোমার এইচএসসিতেই তোমার অ্যাডমিশনের প্রস্তুতি শেষ। তো এমনভাবে পড়ো যেভাবে পড়লে তুমি নিজে এসএসসিতে ভালো করবা, সাথে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টও তুমি টপ করবা। দেখো যারা ভালো স্টুডেন্ট তারা সবাই কিন্তু এই মেইন বইকে প্রাধান্য দিয়েছে। আমাদের দেশে কেন এত ফেল হচ্ছে, কেন এত রেজাল্ট খারাপ হচ্ছে, এর পেছনে কারণ একটাই, সেটা হলো যে আমরা আসলে কোনোভাবেই টেক্সট বইকে প্রাধান্য দিতে পারি না। আর ইংলিশ টেক্সট বুক তো একবারে খুবই বাজেভাবে আমরা পড়াশোনা করি, এটা তো পড়ি না বললেই চলে। সো দেখো এই যে সামারি, ফ্লো চার্ট সব দেওয়া আছে। ওকে, সো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 এর লেসন 4 পড়ব, এবং সেই সাথে আমাদের এই ইউনিট 2 এর যত ঝামেলা ছিল আশা করি আমরা শেষ করতে পেরেছি। এবং দেখো আমাদের ইউনিট 2 এর আমাদের টোটাল 4টা লেসন আছে। আমরা আগামী ক্লাসে এই 4 নাম্বার লেসনটা শেষ করব। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে এনজয় করেছো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।